আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা। ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪। আগাম নির্বাচনের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী। অবশেষে আলিপ্পো ছাড়তে সম্মত সিরিয়ার কুর্দি যোদ্ধারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে ঘরবাড়ি ধ্বংস ও বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে যাওয়ার পর শনিবার দেশটিতে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গরম ও শুষ্ক বাতাস আগুনকে আরও উস্কে দেয়, যা 2019-2020 সালের ভয়াবহ ব্ল্যাক সামার দাবানলের পর সবচেয়ে বিপজ্জনক অগ্নি পরিস্থিতি সৃষ্টি করেছে। সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর একটি লংউড এলাকার কাছে প্রায় ১,৫০,০০০ হেক্টর বা ৩,৭০,০০০ একর বনভূমি গ্রাস করেছে। এলাকাটি মূলত প্রাকৃতিক বনাঞ্চলে ঢাকা। দমকল বাহিনী ক্ষয়ক্ষতির হিসাব শুরু করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, মেলবার্নের উত্তরে অবস্থিত ছোট শহর রাফিতে অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। চলতি সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গরম ও শুষ্ক বাতাস আগুনকে আরও উস্কে দেয়, যা 2019-2020 সালের ভয়াবহ ব্ল্যাক সামার দাবানলের পর সবচেয়ে বিপজ্জনক অগ্নি পরিস্থিতি সৃষ্টি করেছে। সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর একটি লংউড এলাকার কাছে প্রায় ১,৫০,০০০ হেক্টর বা ৩,৭০,০০০ একর বনভূমি গ্রাস করেছে। এলাকাটি মূলত প্রাকৃতিক বনাঞ্চলে ঢাকা। দমকল বাহিনী ক্ষয়ক্ষতির হিসাব শুরু করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, মেলবার্নের উত্তরে অবস্থিত ছোট শহর রাফিতে অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভিক্টোরিয়ার প্রিমিয়ার জেসিন্টা অ্যালেন শনিবার আনুষ্ঠানিকভাবে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেন, যার ফলে দমকল বাহিনী জোরপূর্বক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার বিশেষ ক্ষমতা পেয়েছে। তিনি আরও বলেন, এটার মূল লক্ষ্য একটাই, আর তা হল ভিক্টোরিয়ার মানুষের জীবনকে রক্ষা করা, এবং বার্তাটা খুবই স্পষ্ট: যদি আপনাকে এলাকা ছাড়তে বলা হয়, তাহলে সাথে সাথে চলে যান। রাজ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনের একটি অঞ্চলে একটি শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪। ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি ল্যান্ডফিলে আবর্জনার বিশাল স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও ৩৪ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে শনিবারও উদ্ধার অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। সেবু সিটির বেসরকারি পরিচালিত বিনা লিউ ল্যান্ডফিলে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। সিটি কাউন্সিলরের বরাতে জানা গেছে, প্রায় ২০ তলা ভবনের সমান উচ্চতা থেকে আবর্জনা ধসে পড়ে। এই ঘটনায় প্রায় ৫০ জন পরিচ্ছন্নতা কর্মী আবর্জনার নিচে চাপা পড়ে। হার্ড হ্যাট পরা উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে আরও ধসের আশঙ্কায় বারবার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে বলে জানান সেবুর উদ্ধারকর্মী জো রেস। তিনি বলেন, ল্যান্ডফিলটি মাঝে মাঝে নড়াচড়া করছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তার জন্য আমাদের উদ্ধার কাজ সাময়িকভাবে স্থগিত রাখতে হচ্ছে। দুর্গম এলাকা ও দুর্বল নেটওয়ার্কের কারণে দুর্ঘটনাস্থল থেকে তথ্য আসতে দেরি হচ্ছে। সেবু সিটি কাউন্সিলর জোয়েল গার্গানেরা জানান, এই ঘটনায় শনিবার সকাল ১০টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই দুর্ঘটনার সময় স্থাপনার ভেতরে ছিলেন। সেখানে কর্মীদের জন্য থাকা স্টাফ হাউসগুলোতেই বেশিরভাগ মানুষ অবস্থান করছিলেন। আগাম নির্বাচনের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা বিবেচনা করছেন বলে আজ শনিবার জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার সরকারের প্রতি জনসমর্থন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকায় সেই সুযোগকে কাজে লাগাতেই দ্রুত নির্বাচনে যাওয়ার বিষয়টি ভাবছেন তিনি। গত অক্টোবর মাসে দায়িত্ব নেয়ার মাধ্যমে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তাকাইচি। বর্তমানে তার মন্ত্রিসভার জনপ্রিয়তা প্রায় ৭০% বলে জরিপে উঠে এসেছে। তবে পার্লামেন্টের নিম্নকক্ষে তার নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত, যার ফলে তার উচ্চাভিলাষী নীতিগত পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে। ইয়োমিউরি ও মাইনিচি পত্রিকা সরকারি সূত্রের বরাতে জানায় ২৩ জানুয়ারি শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই নিম্নকক্ষ ভেঙে দেওয়ার কথা ভাবছেন তাকাইচি। ইয়োমিউরি জানায় এমনটি হলে ফেব্রুয়ারির শুরু থেকে মধ্যভাগের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাকাইচির প্রশাসনের ভেতরে একটি শক্ত মত রয়েছে যে সমর্থন হারানোর আগেই পার্লামেন্ট ভেঙে নির্বাচন দেয়া উচিত, যাতে করে সরকারের ভিত্তি আরও শক্ত করা যায়। ৩ জন সংসদ সদস্য এলডিপিতে যোগ দেওয়ার পর তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি গত নভেম্বর মাসে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়। অবশেষে আলেপ্পো ছাড়তে সম্মত সিরিয়ার কুর্দি যোদ্ধারা। অবশেষে একটি যুদ্ধবিরতির আওতায় সিরিয়ার কুর্দি যোদ্ধারা আলেপ্পো শহর থেকে সরে যেতে সম্মত হয়েছে। শহরটিতে কয়েকদিন ধরে সরকারি বাহিনীর সাথে তাদের তীব্র লড়াই চলছিল। এর কয়েক ঘণ্টা আগে সিরিয়ার সেনাবাহিনী জানায় কুর্দি নিয়ন্ত্রিত শেখ মাকসুদ এলাকায় তাদের অভিযান শেষ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় আত্মসমর্পণকারী কুর্দি যোদ্ধাদের বাসে করে উত্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেনাবাহিনী ইতোমধ্যেই আলেপ্পোর অন্য কুর্দি অধিষ্ঠিত আশরাফিয়া দখলের ঘোষণা দিয়েছে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর কিছু অংশ দীর্ঘদিন ধরে কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ১৪ বছরের গৃহযুদ্ধের সময় উত্তর ও উত্তর পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় তারা কার্যত স্বায়ত্তশাসিত প্রশাসন পরিচালনা করে আসছে। নতুন সরকারের সাথে কুর্দিদের একীভূতকরণ নিয়ে আলোচনা স্থগিত হওয়ার পরই সর্বশেষ এই সংঘর্ষের সূত্রপাত হয়। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এক বিবৃতিতে জানায়, আমরা এমন একটি সমঝোতায় পৌঁছেছি যার ফলে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং আশরাফিয়েহ ও শেখ মাকসুদ এলাকা থেকে শহীদ, আহত, আটকে পড়া বেসামরিক মানুষ ও যোদ্ধাদের উত্তর ও পূর্ব সিরিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।